জীবনের শুরুতেই সংসারের শুরুতেই কেন সঞ্চয় করবেন? ইনকাম যত কম হোক কেন সঞ্চয় করবেন? কেন সুন্দর করে পরিকল্পনা নিয়ে চলবেন? জীবনের লক্ষ্য কেন ঠিক করবেন? আসলে এই কেনর উত্তরগুলো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারি না। একটা পর্যায়ে এসে সংসারে একটা যখন চলতে চলতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, কিংবা সংসারে বাস্তবতা কী জিনিস যখন এসে দাঁড়ায়, তখন কিন্তু বুঝতে পারি এই কেনর উত্তরগুলো। আজকে সুন্দর একটা কমেন্টস পড়ি আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ডের 25,000 টাকা ইনকাম। এখানে বড় ছেলে পলিটেকনিক্যাল পড়ে, তার 5,000 টাকা লাগে। ছোটো ছেলে 8-এ পড়ে, তার হচ্ছে 1,700 টাকা লাগে। মেয়ে 1,000, শাশুড়ি 1,000, হাজব্যান্ডের 1,000, বাসা ভাড়া 4,000, অন্যান্য বিল 2,200 এবং গ্যাস বিল হচ্ছে 1,600 টাকা। এখন আমি কিভাবে সংসার চালাবো? সংক্ষেপে আমি আপনার কমেন্টসটা পড়লাম। আইডিটার নাম হচ্ছে তাহমিদ নাফিস। তো আপু, আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সংসারের জীবনে আপনি কিন্তু পিছনে অনেকটা দিন ফেলে আসছেন, অনেক দূর চলে আসছেন সামনের দিকে। এখন এমন একটা পর্যায়ে আছেন আপনি আপনার সংসার নিয়ে, আপনার ছেলে মেয়ে নিয়ে। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এখন বলি কেন গুরুত্বপূর্ণ হয়েছে, আপনার বড় ছেলে পলিটেকনিক্যালে পড়ে, মাশাআল্লাহ, সে কিন্তু মোটামুটি একদম পড়াশোনা শেষ পর্যায়ে প্রায়। আর আপনার ছোটো ছেলেটা 8-এ পড়ে, সে কিন্তু মাঝামাঝি আছে, আর মেয়েটাও কিন্তু ছোট। তো এই গুরুত্বপূর্ণ টাইমে আপনার কিন্তু এখন পরিপূর্ণ একটা সাপোর্ট দরকার আপনার সংসারের। কিন্তু আপনার আয় যেটা, তার চেয়ে কিন্তু খরচটা অনেক বেশি এখন সংসারে। এটা বাধ্যতামূলক আপনাকে করতেই হবে, কারণ সন্তান মানুষ করতে হলে ভালোভাবে আপনাকে খরচটা তো করতেই হবে, এই ত্যাগ স্বীকারটা তো করতেই হবে। এখন এই মুহূর্তে আপনার সঞ্চয়ের কোনো দিকে তাকানো যাবে না। আপনি শুধু একটাই কথা, আপনার বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করাবেন, ওদেরকে কিভাবে চালাবেন, আর সেই সাথে সংসারটা কিভাবে চালাবেন, এটাই আপনার স্বপ্ন থাকবে, ধ্যান জ্ঞান সব কিছু থাকবে। তো এখন আপনার এই সময়টা আবার ঝুঁকিপূর্ণ কেন? এই সময় যদি বাচ্চাদেরকে সঠিকভাবে পরিচালনা করা না যায়, তাদের খরচ দিয়ে তাদের পড়াশোনা মেনটেন করা না যায়, তাদেরকে গাইডলাইন না দেওয়া যায়, তারা কিন্তু এই সময়টাতে ভুল পথেও যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা, হতাশ হওয়ার কিচ্ছু নেই। যদি পরিবারের সবাইকে নিয়ে বসে সুন্দর একটা প্ল্যান করা যায়, এবং আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনারা যদি সুন্দরভাবে তাদেরকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন। যেমন ধরুন, আপনি আপনার বড় ছেলেকে নিয়ে আর মেজো ছেলেকে নিয়ে বা ছোটো মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে, আপনি পরিবারের সবাইকে নিয়ে সাপ্তাহিক মিটিং করবেন, বসবেন যে আমাদের এই অবস্থা, এই ইনকাম, এখন আমরা কি করতে পারি, তোমাদের পড়াশোনা, খাবার খরচ, সব কিছু মিলে আমরা এখন কি করব। আপনি আপনার বড় ছেলে যেহেতু পলিটেকনিক্যাল পড়ে, তাকে উৎসাহ দিতে পারেন যে বাবা, বাসায় তুমি পড়াশোনা করার ফাঁকে মাত্র 2 ঘন্টা টাইম বের করবা, যেখানে কিনা 4-5টা ছোটো ছোটো বাচ্চা আমাদের বাসায় আসবে, কোচিংয়ের মতো করে আপনি বাচ্চাদেরকে পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন। এখন এরকম মতামত থাকতে পারে তার পড়াশোনা নষ্ট হবে। আসলে ইচ্ছা শক্তি যদি থাকে, বা তার যদি থাকে যে আমি বাবা মাকে এই অসময় দুঃসময় একটু আমি বাবা মার কষ্টটা কমাবো, তাহলে কিন্তু তার দ্বারা সম্ভব। যেমন ধরেন, সে যদি 5টা বাচ্চা কোচিংয়ের মতো করে ঘরে সময় দেয়, সপ্তাহে সে 4 দিন পড়াবে, তো সে সময়ে যখন শুরু করবে, সে তার পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকবে, বাচ্চাদেরকেও পড়াবে। আপনি কিন্তু তার পাশে সাপোর্ট হিসেবে থাকবেন। যেমন 5টা-6টা বাচ্চা যখন আসবে, 1-1.5 ঘন্টার জন্য আপনার বাসায় পড়বে, একটা পরিবেশ তৈরি করুন। সেই পড়াটার সময় আপনি আপনার ছেলে শুরুটা করবে, যেটা না বুঝবে আপনার ছেলে দেখাবে, বাকিটা কিন্তু আপনি সাপোর্ট দেবেন। এখন আপনাকে শক্ত হাতে সাপোর্ট দিতে হবে। আপনি এই জিনিসটা স্টার্ট করতে পারেন আপু, যে বাসায় 5-6টা ছেলে মেয়েকে আপনি পড়াবেন, খুব অল্প দামে পড়াবেন। আশেপাশে যেভাবে পড়ায় তার চেয়েও কম দামে আপনি বাচ্চাদেরকে পড়াবেন, যেন আপনার কাছে সবাই দেয়, এবং আপনি খুব সুন্দর একটা বেনিফিট তাদেরকে দিতে পারেন। এখন দেখুন, যদি 5-6টা ছেলে মেয়ে আপনি পড়াতে পারেন, মাসে যদি আপনার এই 25,000 টাকার সাথে 5,000 টাকাও চলে আসে, তাহলে আপনার সংসারটা কিন্তু খুব সুন্দর করে চালানো সম্ভব, যদি আপনার এই গুণটা থাকে। দেখুন আপু, বাচ্চারা যখন পড়তে আসবে, তার আগেই আপনি সমস্ত কাজ গুছিয়ে রাখবেন। বাচ্চারা যখন পড়তে আসবে, আপনার ছেলের পাশাপাশি আপনি সময় দেবেন, এটা আপনার একটা জবের মতো চিন্তা করবেন। আশা করছি আপনি অনেক ভালো একটা বেনিফিট পাবেন, হতাশা দূর হবে, আর আপনার বাসায় তখন দেখবেন একটা পড়াশোনার একটা পরিবেশ, আলাদা পরিবেশ তৈরি হবে। কেন আমি বললাম যে জীবনের একটা সময় সে ক্লান্ত হয়ে যায় বা আমরা হতাশ হয়ে যাই, তখন বুঝতে পারি যে সঞ্চয় কী জিনিস ছিল। জীবনের শুরু থেকেই যদি কেউ বাচ্চা কাচ্চা হওয়ার আগেই প্ল্যান করে এবং ছোট্ট ছোট্ট সঞ্চয় শুরু করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা বা হতাশায় ভুগতে হয়। শুধু শহর না, গ্রামেও যারা আছে দেখবেন, অনেক বাবা মা আছে কৃষক বা দরিদ্র ফ্যামিলি, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের আয় ইনকাম কম, তারা কিন্তু সন্তান মানুষ করার জন্য, শুধুমাত্র সন্তানকে ভালো রাখার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য দেখবেন অনেক কঠোর পরিশ্রম করে, যেই পরিশ্রমের কোনো সীমা থাকে না, কোনো ধরন থাকে না, কোনো ব্যাখ্যা থাকে না। অনেক পরিশ্রম করে। আপনি একটু আশেপাশে খেয়াল করলেই হবে, আপনি দেখতে পারবেন যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য
বা কত বাবা মা আছে কত ধরনের পরিশ্রম করে। আশা করছি এর চেয়ে বেশি কিছু বুঝিয়ে বলা লাগবে না। তো সন্তান মানুষ করার জন্য আমরা স্বামীর পাশাপাশি যাদের এই সময় এইরকম অবস্থা, তাদের অবশ্যই নানান ধরনের বিকল্প পদ্ধতি এবং ইনকামের পদ্ধতি খুঁজতে হবে, এবং সাথে সাথে মহিলারাও স্বামীর পাশাপাশি যেন সাপোর্ট করতে পারি সেই মনোবলটা এবং সাহসটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। আর এইরকম অবস্থায় বাচ্চারা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায় এবং দুশ্চিন্তায় থাকে, কারণ তারা যখন সংসারে অভাব অনটন দেখে, ক্রাইসিস দেখে, তখন কিন্তু হতাশ হয়ে তারা নানান ধরনের ভুল পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আপনার বাচ্চাকে নিশ্চিত করতে হবে যে বাবা এটা খুব স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য, আমাদের এই অভাবটা সবসময় থাকবে না, মাত্র 2-3 বছর, তারপরেই তো আমরা এই অবস্থায় চলে যাব, তোমার পড়াশোনা শেষ হবে, তুমি একটা কিছু করতে পারলে তখন কিন্তু আমাদের আর এই কষ্টটা থাকবে না। তাদেরকে নিশ্চিত করতে হবে যে এই অভাবটা বা এই কষ্টটা বা এই সমস্যাটা কতদিন, এইটা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু সংসারে আপনার জটিলতা বাড়বে, বাচ্চারা হতাশগ্রস্ত হবে। তো আপুকে বলবো, আপু হতাশ হবেন না, একটু বুদ্ধি রাখেন, ধৈর্য রাখেন, মনোবলটা শক্ত করেন, আর সবাইকে নিয়ে বসেন, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখবেন এই কষ্টটার কষ্ট থাকবেন না, শুধু মাঝখানে ছোট্ট একটা জার্নি, এইটা আপনি যদি পার করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাকসেস। এই জন্য আমি বারবার বলবো, সংসার মানে বড় খরচ নয়, সঠিক পরিকল্পনা আর শান্ত মনেই হচ্ছে সুন্দর একটা জীবন উপহার দিতে পারেন। আয় কম বা সীমিত চিন্তা নেই, ছোট ছোট হিসাব, সাশ্রয়ী খাবার দাবার আর হাসি মুখে জীবন চালানো সম্ভব। অনেকেই আছেন আমাকে কমেন্টস করছেন যে জীবন নতুন শুরু করছেন, সংসার নতুন শুরু, তারা কিভাবে সংসার চালাবেন, কিভাবে মেনটেন করবেন, একটা পরামর্শের জন্য আমি আপনাদেরকে বলবো যে আয় কম থাকলে তা আগে লক্ষ্য ঠিক রাখেন যে আপনি আগামী 10-20 বছরের পরে কি করবেন, আপনি কোথায় যেতে চান, কি করতে চান, এখনই আপনি প্ল্যানটা ঠিক করুন এবং ধীরে ধীরে আপনি কিন্তু ওইভাবে চলার চেষ্টা করুন। পরিকল্পনা আগে থেকে যদি করেন তাহলে দেখবেন যে আপনার চলার পথটা খুব সহজ হবে এবং খুব সাহস পাবেন। পরিকল্পনা থাকলে আপনার হতাশা দূর হবে, দুশ্চিন্তা দূর হবে এবং ধীরে ধীরে আপনি আপনার স্বপ্নের পথে কিন্তু হাঁটতে পারবেন। না হলে একটা পর্যায়ে এসে কিন্তু আপনি এইরকম হতাশ হবেন, যা আজকে যে কমেন্টসটা আপুর পড়লাম আমি, সে কিন্তু পুরাই হাবুডুবু খাচ্ছে সংসার নিয়ে। তো এইরকম যারা মানে দুশ্চিন্তায় না পড়তে চান, একটু হলেও আপনারা দুশ্চিন্তা কমাতে চান, তাহলে জীবনের শুরু থেকেই একটা সুন্দর পরিকল্পনা করেন যেন এই দিনগুলোতে আসতে না হয়। আর অনেকেই দেখবেন উল্টাপাল্টা কমেন্টস করে, আমি জানি না আসলে তারা কি পরিবার আছে বা বাচ্চা কাচ্চা আছে কিনা, নাকি মানে কিভাবে কেন এইগুলো করে আমার মাথায় আসে না, সে জানেই না যে আসলে জীবনটা কি। তো যাই হোক, আমি যখন প্রত্যেকটা কমেন্টস পড়ি আমি তখন ওই কমেন্টসের ব্যক্তি হয়ে যায়। যেমন ধরুন কেউ যদি বলে 10,000 টাকায় সংসার চালাবো, আমি কিন্তু ঠিক ওই 10,000 টাকা আমার আয় হয়ে যায়, আমি চিন্তা করতে থাকি যে আমি কি করব, আমি কি করতে পারি। আবার যখন আপু বলছে যে আমার 25,000 টাকা সংসারে আয়, এই সমস্যা, আমি কিন্তু আপুর সংসারের একজন ব্যক্তি হয়ে গেছি যে আসলেই আমি কতটা যে চিন্তা করছি, দুশ্চিন্তা করছি এবং কি কি করা যায় সেটা চিন্তা করছি। তো আমার চিন্তা ভাবনায় তো হবে না, আপনার সাহস, চিন্তা সব কিছু নিয়ে কিন্তু আপনার জীবনটা আপনাকে চালাতে হবে। আমার ভালো লাগা বা আমার চিন্তাটা যেরকম আপনারটা নাও হইতে পারে, তবে শুধুমাত্র আপনি পরামর্শ চাইছেন সেই জন্য দিলাম আপু। আমি আশা করি এর সাথে যারা যারা নতুন ভিডিও দেখতেছেন প্রত্যেকেরই কিছু না কিছু কাজে লাগবে। তবে আমার মনে হয় যত বড় লোকই হোক না কেন, যত আয় থাকুক না কেন এবং যত গরিব বা মধ্যবিত্তই হোক না কেন, আয় কম থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ওঠাপড়া একটা সময় আছে, যে কখনো সে ভালো থাকবে, কখনো তার জীবনে একটু অসুবিধায় সে থাকবে। এটা দিয়েই আল্লাহ তাআলা কিন্তু ধৈর্য এবং তার মানে সততা পরীক্ষা করে। তো সেই জন্যই বলবো যে কেউ ধৈর্য হারা যেন না হয়, জীবনে যত কষ্টই আসুক আমরা ধৈর্যটা ঠিক রেখে তারপর আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে সুন্দরভাবে যেন চলি, এই তৌফিক যেন আল্লাহ দেয়, সেই দোয়া সবার জন্য সবাই করব। আর আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমি দেখি, এত প্রয়োজনীয় কমেন্টস দেখি, প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখি এবং রিপ্লাই করি। আপনারা দেখবেন একটু দেরি হলেও কিন্তু রিপ্লাই করি। গতকালকে আমি কিন্তু সাথে সাথে আমি কমেন্টসের রিপ্লাইগুলো করতে পারি নাই, কারণ আমার মোবাইলটা আমার কাছেই ছিল না। আর এই একটা মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি, সব কিছু করি, এটাই আমার কথাবার্তা, শুধু একটা মোবাইলেই আছে আমার, এটা দিয়ে সব কাজ করি। যে কারণে এই মোবাইলটা কিন্তু কালকে শিক্ষা সফরে আমার মেয়ে গেছিলো, ওইখানে ওকে দেওয়া লাগছে, যে জন্য কিন্তু আমার হাতে মোবাইল ছিল না, ভিডিও শ্যুট করতে পারি নাই এবং আপনাদের কমেন্টসে রিপ্লাইও দিতে পারি নাই। তো গতকালকে ভিডিও ছাড়তে পারি নাই বলে মনটা খুব খারাপ ছিল, আপনাদের সাথে যোগাযোগ ছিল না, এই জন্য খুবই আমার মানে মন খারাপ ছিল। তো আজকে আবার ভিডিও করলাম, সেই সাথে আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি করে দিছি। তো এরপর থেকে আপনারা আমাকে সুন্দর সুন্দর যারা কমেন্টস করেন, তো আশা করছি আপনারাও সুন্দর সুন্দর রিপ্লাই পাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।